আমি সঞ্জয় কর্মকার আমার ইউটিউব চ্যানেল সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ তাতে সকলকে জানাই স্বাগত। 11ই মে সোমবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের পথ চলা শুরু হলো। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভার বৈঠক করেছেন নবান্নের সভাগৃহে এবং সেখানে তিনি তার মন্ত্রীদের দপ্তর বন্টন করেছেন এবং একাধিক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন সেই সিদ্ধান্তগুলো কী কী। তবে তারই মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নজর কাড়া সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয়েছে এবং দু একটি সিদ্ধান্ত তো অবশ্যই ব্যতিক্রমী সিদ্ধান্ত বলে আমার কাছে অত্যন্ত একটা ভালো লাগা বা একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমার মনে হয়েছে। প্রথমে যেটা বলি সেটা হলো যে অনুপ্রেরণা এবং আনুগত্যের দিন শেষ হতে চলল বলে আমার মনে হয়েছে। কেন এ কথা বলছি এই কারণেই যে আজকে পুলিশ আধিকারিকদের নিয়ে যে সভা তিনি করেছেন বা বৈঠক করেছেন সেখানে তিনি জানিয়েছেন যে অনুপ্রেরণা বলে কিছু বলতে হবে না বা লিখতে হবে না বা কথা প্রকাশ করবার কোনো প্রয়োজন নেই। পুলিশকে তিনি বলেছেন যে দলীয় আনুগত্য প্রকাশ করতে হবে না, আপনারা স্বাধীনভাবে ফ্রি হ্যান্ড নিয়ে কাজ করুন এবং যেখানে যে কাজটি করা দরকার আপনারা সেই কাজ করবেন এবং আইনানুগ ব্যবস্থা নেবেন। এর থেকে মনে হচ্ছে যে মাননীয় শুভেন্দু অধিকারী প্রথমেই আইন শৃঙ্খলার দিকটি ভালোভাবে দেখছেন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন। এর আগের সরকারে এই আইনের শাসনটি ছিল না এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠিত না হওয়াতে একটা খুব মানুষেরকে বিড়ম্বনা এবং বিব্রত অবস্থায় পড়তে হয়েছে। নারী সুরক্ষা ছিল না, নারী নিরাপত্তা ছিল না, মানুষের মধ্যে নিরাপত্তার অভাব বোধ হচ্ছিল। সেই কারণে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে আইনের অনুশাসন প্রতিষ্ঠা করা দরকার। আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হওয়া সত্যিই ভীষণভাবে দরকার। আগে আইনের অনুশাসন ছিল না। আগের সরকারের আমলে বলা যায় যে শাসকের আইন চলছিল বিগত সরকারের আমলে বা বিগত দিনগুলোতে। এই ক্ষেত্রে মাননীয় শুভেন্দু অধিকারী সেই মিথ্যা ভাঙতে চলেছে এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠা করে রাজ্যে উন্নয়নের পথ ত্বরান্বিত করতে চাইছেন। আইনের অনুশাসন না থাকলে রাজ্যে উন্নতি ত্বরান্বিত হয় না বলেই আমার মনে হয়। এছাড়া তিনি সচিবদের বৈঠকে বলেছেন যে অনুপ্রেরণা কথাটি লিখতে হবে না বা বলতে হবে না। অনুপ্রেরণা একটা বিশেষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল গত সরকারের আমলে, বিগত সরকারের আমলে। পূর্বতন সরকারের আমলে যা কিছু হচ্ছিল সবই একজনের অনুপ্রেরণায় এটা প্রকাশ পেয়েছিল। এমনকি একটা বাথরুমের প্লাস্টার হলে পর্যন্ত প্লাস্টার হয়ে যাওয়ার পর সেই দেয়ালের গায়ে লিখে দেওয়া হতো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই বাথরুমের দেয়ালের প্লাস্টারটি সুসম্পন্ন হইল। এবং শুধু তাই নয়, যে কোনো মন্ত্রী, যে কোনো নেতা, যে কোনো আধিকারিক কাজ করলেই তারা অবশ্যই এই কথাটি বলতো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই কাজটি হয়েছে। এমনকি তৃণমূলের নেতৃত্বে যারা ছিলেন তারা বলতেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদির অনুপ্রেরণায় এই কাজটি হলো। মাননীয় শুভেন্দু অধিকারী সেই অনুপ্রেরণা শব্দটি এবার বিজেপি সরকারের অনুচ্ছেদ থেকে অবশ্যই তুলে দিতে চাইছেন। এটা একটা
খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা ব্যতিক্রমী সিদ্ধান্ত বললে খুব একটা অত্যুক্তি হয় না। সেই সঙ্গে তিনি 60 বছরের অধিক আমলাদের বলেছেন যে যারা 60 বছর হয়ে গেছে তারা এবার অবসর নিন, এবং যেসব 60 বছরের অধিক বয়স্ক আধিকারিকরা বা বিভিন্ন আমলারা বিভিন্ন পদে নিযুক্ত আছেন তাদের তিনি বলেছেন আপনারা এবার অবসর নিন। আনুগত্যের ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন বা চাকরি করছেন তাদের অবসর নেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এটা একটা রীতি বা রেওয়াজ হয়ে গেছিল। আপনারা জানেন যে বিগত সরকারের আমলে বা তৃণমূল সরকারের আমলে যারা 60 বছরের অধিক আমলারা অবসর নিত তাদের আর অবসর গ্রহণ পুরোপুরি হতো না। তারা মুখ্যমন্ত্রীর নির্দেশে কোনো না কোনো জায়গায় পদে বহাল হতো এবং তারা সেই পদে বহাল থেকে কাজ করতেন এবং মায়নাও গ্রহণ করতেন। এটা ছিল তাদের কাছে একটা উপরি পাওনা। ফলে সেই আমলাদের কোনো দায়বদ্ধতা ছিল না, তারা দায়বদ্ধতা প্রদর্শন করতো না। মানুষের প্রতি, জনসাধারণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না, ঠিক যেন দায়বদ্ধতা ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। এবং তারাও একথা ভাবত বা বিশ্বাস করত যে শুধু শুধু খামোখা দলীয় নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে বা মাননীয় মুখ্যমন্ত্রীর কথার বিরুদ্ধে গিয়ে কি দরকার নিজের বিপদ ডেকে আনার বা নিজের চাকরির বিপন্নতা বাড়িয়ে। তারাও মমতা ব্যানার্জির আনুগত্য প্রকাশ করে তারা সেইভাবেই কাজ করত। অর্থাৎ তাদের কাছে ছিল আনুগত্য, দায়বদ্ধতা না। দায়বদ্ধতাটাকে তারা দূরে সরিয়ে রেখে আনুগত্য নিয়ে তারা কাজ করত এবং পরবর্তী সময় অবসরকালীন সময় তারা একটি পদে বহাল হয়ে বহাল তবিয়াতে তারা কাজ করে যেত। এটা ঠিক না। মাননীয় শুভেন্দু অধিকারী এটি একদম সঠিক কাজ করেছেন যে আনুগত্য নয়, জনসাধারণের প্রতি, রাজ্য সরকারের প্রতি দায়বদ্ধতা থাকা দরকার। যেভাবে অনুপ্রেরণাও বিদায় নেওয়া দরকার, কারণ অনুপ্রেরণা নিয়ে কোনো কাজ নয়। সরকার কাজ করবে তার দায়বদ্ধতা নিয়ে। জনসাধারণ সরকারকে নির্বাচিত করে কাজ করার জন্য, উন্নতির জন্য, কোনো আনুগত্য প্রদর্শনের জন্য নয় বা অনুপ্রেরণা দেখানোর জন্য নয়। এই অনুপ্রেরণা এবং আনুগত্যের দিন শেষ হলে সরকারের কাজে গতি আসবে, স্বচ্ছতা আসবে এবং উন্নতি ত্বরান্বিত হবে এবং মানুষের প্রকৃত উন্নতি সাধিত হবে বলে আমার মনে হয়। এছাড়া একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হয়েছে বিএসএফকে জমি দেওয়া হবে। রাজ্য সরকার এবং রাজ্য সরকারের যে মন্ত্রিসভা তা অনুমোদন করেছে। হাইকোর্ট বিএসএফকে জমি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল সরকারকে, পূর্বতন সরকারকে, কিন্তু পূর্বতন সরকার গড়িমসি করে এই কাজটা ফেলে রেখেছিল। সে কাজে কোনো গতি আসছিল না, নির্বাচনের দোহাই দিয়ে তারা কাজটা ফেলে রেখেছিল। ফলে অনুপ্রবেশের মতো কাজ অত্যন্ত সহজে ঘটছিল এবং অনুপ্রবেশের মাধ্যমে আমাদের রাজ্যের ডেমোগ্রাফিও ক্রমে পরিবর্তন হচ্ছিল। সেটা ছিল ভয়ঙ্কর। অনুপ্রবেশকারীরা আমাদের রাজ্যে প্রবেশ করে আমাদের অনেক কিছু ক্ষতি করছিল, সেটা বন্ধ হওয়া দরকার। এবং যে বিস্তীর্ণ অঞ্চল বেড়া নেই বা ফেন্সিং নেই, সেই কাজটি এবার 45 দিনের মধ্যে জমি হস্তান্তরের মাধ্যমে কাজটি শুরু হয়ে যাবে। এই কাজটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কারণ রাজ্যের নিরাপত্তা, দেশের নিরাপত্তা সর্বাধিকারে দেখা দরকার এবং সেইটা যাতে সুনিশ্চিত করা যায়, বিজেপি সরকার সেটা অগ্রাধিকার দিয়ে সেই সিদ্ধান্তটা গ্রহণ করেছে। এই সিদ্ধান্তগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে আমার মনে হয়েছে, যা রাজ্যের পক্ষে মঙ্গলজনক। তবে প্রতিবেদন শেষ করার আগে একটি কথা বলবো, সেটি হলো আমি এর আগে বলেছিলাম যে বাংলার পুলিশ অত্যন্ত দক্ষ পুলিশ। তাদেরকে ফ্রি হ্যান্ড দিলে তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করতে পারে এবং বিভিন্ন কাজের তারা সুরাহা করতে পারে। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনে
যে সিট গঠিত হয়েছিল সেই সিটের আধিকারিকরা ভিন রাজ্য থেকে 3 জনকে গ্রেপ্তার করে এনেছে এবং তাদেরকে চিহ্নিত করা গেছে। তার মধ্যে অন্যতম অভিযুক্ত হলো রাজ সিং, তিনি ছিলেন শার্প শুটার। আরও যে 2 জন রয়েছে সে 2 জনও শার্প শুটার বলে চিহ্নিত হয়েছে। আজকে পুলিশ তাদের বারাসাত আদালতে পেশ করে এবং তাদের 14 দিনের জন্য জেল হেফাজত চায়, পুলিশি হেফাজত। বারাসাত আদালতের বিচারক 13 দিনের পুলিশি হেফাজত দিয়েছে এবং 13 দিন তারা এই অভিযুক্তরা পুলিশের হেফাজতেই থাকবে এবং পরবর্তী সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই তদন্তের গতি প্রকৃতি আরও বৃদ্ধি পাবে এবং এর মূলে কারা রয়েছে বা এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কি তা নিশ্চয়ই উন্মোচিত হবে। আমার বিশ্বাস এবং এটা বলাই হতো যে বাংলার পুলিশ নেক্সট টু স্কটল্যান্ড পুলিশ, তাদের দক্ষতা অপরিসীম এবং সর্বজনবিদিত। কিন্তু পূর্বতন সরকারের আমলে পুলিশকে কিছুটা ঠুটো জগন্নাথ করে রাখা হয়েছিল, তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছিল না, দলীয় নির্দেশে তাদের কাজকর্ম করতে হচ্ছিল। আজকে মাননীয় শুভেন্দু অধিকারী পুলিশের সবার বৈঠকে তাদের ফ্রি হ্যান্ড দিয়েছেন, বলেছেন যে আপনারা স্বাধীনভাবে কাজ করুন, কোনো রকম ভয় ভীতি না পেয়ে বা অন্য কিছু না ভেবে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্বিঘ্নে কাজ করুন এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠা করুন। নিশ্চয়ই জগন্নাথ হ্রদের খুনের কিনারা উন্মোচিত হবে এবং প্রকৃত দোষীরা শাস্তি পাবে এবং অন্তরালে যারা আছেন মূল মাথা তারাও নিশ্চয়ই চিহ্নিত হবে। দেখা যাক, এটাই এখন বিশেষ ব্যাপার। আমার প্রতিবেদন এখানেই শেষ করছি। পরবর্তী সময় আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস বক্সে মতামত প্রদান করবেন। নমস্কার।